তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে, তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে। শুনলেন, এটা কোনো বিজেপি নেতার বক্তব্য না। খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বললেন, তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া অনেক ভালো, আপনারা বিজেপিকে ভোট দিন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন, ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকের আমার আলোচনার বিষয় যে বহরমপুর কেন্দ্র, এই বহরমপুর কেন্দ্রে কি হতে চলেছে। এই প্রতিবেদনটা যখন বানাচ্ছি তখন আমার কাছে এই ভিডিওটা এসে পৌঁছলো, তাই আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম। তো আমি প্রথমেই আপনাদের সকলকে প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদে মাত্র 2 মাস 7 দিনের মাথায় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল 2000 সাবস্ক্রাইবার পেরিয়ে গেল। তো আমি আজকে বহরমপুর কেন্দ্রে ঠিক কি হতে চলেছে, কার মুখে শেষ হাসিটা ফুটবে, কে জিতবেন এই কেন্দ্র থেকে, সেইটা বলার জন্যই আজকে এই এপিসোড। আমি কারুকে খুশি করার জন্য এপিসোড করি না, ইউটিউব চ্যানেল করি না। আমি যেটা বলি সেটা একদম গ্রাউন্ড রিপোর্ট নিয়ে বলি এবং তথ্য পরিসংখ্যান নিয়ে বলি। যদি আপনাদের কারোর কোনো এই ইউটিউব চ্যানেল দেখে মনে হয় যে আমি পক্ষপাতিত্ব করছি, দয়া করে আমার চ্যানেলটা দেখবেন না। কারণ আমি অত্যন্ত পরিশ্রম করে গ্রাউন্ড লেভেলে কথাবার্তা বলে পরিসংখ্যান নিয়ে আমি এক একটা এপিসোড বানাই, শুধুমাত্র আপনাদের কাছে প্রকৃত তথ্যচিত্রটা তুলে ধরার জন্য। তো যাই হোক, আসুন আজকে আসব যে বহরমপুর কেন্দ্র নিয়ে। বহরমপুর কেন্দ্রে মূলত এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী, টিএমসির প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান এবং বিজেপির প্রার্থী ডাক্তার নির্মল কান্তি সাহা। এছাড়াও আইএসএফেরও একজন প্রার্থী আছেন বলে শুনেছি। তো এখন মূলত প্রতিদ্বন্দ্বিতা, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা এই কেন্দ্রে। এখন আমরা প্রথমেই আসি এই বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টা বিধানসভা কেন্দ্র, এই 7টা বিধানসভা কেন্দ্র কি কি? বহরমপুর, রেজিনগর, বেলডাঙ্গা, নওদা, কাঁদি, বড়োয়া এবং ভরতপুর, এই 7টা বিধানসভাকে নিয়ে হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্র। এখন এই বহরমপুর লোকসভা কেন্দ্রে 1999 সাল থেকে টানা এমপি হয়ে আসছেন অধীর চৌধুরী, যিনি এবারেও কংগ্রেসের প্রার্থী। অধীরবাবু সর্বশেষ মোদী সরকারের আমলে বিরোধী দলনেতা ছিলেন, যদিও বিরোধী দলনেতা হতে গেলে বিরোধী দলের যে আসন থাকা দরকার সেই আসন কংগ্রেসের ছিল না। এটা মোদিজির সৌজন্যতায় এখানে আজকে অধীর চৌধুরী বিরোধী নেতা হতে পেরেছেন। তো যাই হোক, এখন এই আলোচনা করতে গেলে এর পরে আসি, যেটা হচ্ছে রেজাল্ট কি হয়েছিল। প্রথমত যদি 2014 সাল থেকে আসি, আমি একদম স্ট্যাটিস্টিক্স দিয়ে বলবো এবং গ্রাউন্ড লেভেলের কিছু রিপোর্টও আপনাদের কাছে তুলে ধরব। 1999 সাল থেকে যে অধীর চৌধুরী জিতছেন, তার মধ্যে 2014 সাল থেকে যদি আমি ধরি, অর্থাৎ মোদি যেবার প্রথম সরকার গঠন করলেন সেই সময় থেকে ধরলে 2014 সালে অধীর চৌধুরী জিতেছিলেন 3.5 লক্ষ ভোটে। সেখানে কংগ্রেসের ভোট প্রাপ্তি ছিল শতাংশের বিচারে 50%, তৃণমূল কংগ্রেস তার শতাংশের বিচারে ভোট শতাংশ ছিল 19.7% এবং বিজেপির ছিল 7.1%। 2019 সাল অর্থাৎ গত লোকসভা নির্বাচন, গত লোকসভা নির্বাচনে অধীরবাবু জেতেন এই কেন্দ্র থেকেই, যেটা উনি 3.5 লক্ষ ভোটে জিতেছিলেন 14 সালে। 19 সালে উনি জেতেন মাত্র 80,000 ভোটে এবং সেখানে মানে পার্সেন্টেজের কথা যদি বলেন তাহলে কংগ্রেসের ছিল 46%, অর্থাৎ 4% কমে গেল 14 সালের থেকে। তৃণমূলের হয়ে গেল 39.8% আর বিজেপির হলো 11%। এটা আমি গত লোকসভার হিসেব বলছি। এইবারে যদি বিধানসভার হিসেব করেন তাহলে এই যে 7টা বিধানসভা, এই 7টা বিধানসভার মধ্যে 2021 সালে বহরমপুর কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী। বিজেপির এমএলএ হচ্ছে বহরমপুরে
সুব্রত মৈত্র, তাকে সবাই কাঞ্চন নামেই চেনে, এবং তিনি একজন সমাজসেবী। ক্ষুদিরাম পাঠাগার ছাত্রাবস্থায় তার বন্ধু বান্ধবদের নিয়ে এই সংগঠনটা করেছিলেন, যেটা বর্তমানে বহরমপুরে অত্যন্ত জনপ্রিয় এবং বহু মানুষের কাছে এই ক্ষুদিরাম পাঠাগার একটি পরিচিত নাম, এবং আজও সেখান থেকে গোটা বহরমপুর কেন্দ্র জুড়েই চলে সমাজসেবার বিভিন্ন কাজ। তো এখন এই বহরমপুর কেন্দ্র ছাড়া বাকি 6টা কেন্দ্র, এই 6টা কেন্দ্রে জিতেছিলেন টিএমসি। অর্থাৎ গত 21 সালের নির্বাচনে রেজাল্ট ছিল বিজেপি 1, তৃণমূল 6, কংগ্রেস সেখানে 0 হয়। এবারে আসুন ভোট পার্সেন্টেজের ব্যাপার যদি আসি, 2021 সালে কংগ্রেসের পার্সেন্টেজ অফ ভোট ছিল মাত্র 15%, তৃণমূল কংগ্রেসের ছিল 50%, এবং বিজেপি, যে বিজেপি 14 সালে 7.1%, 19 সালে 11%, সেই বিজেপি 2021 সালের বিধানসভায় এই লোকসভা কেন্দ্রের মধ্যে তার প্রাপ্ত ভোট ছিল 31.6%। 31.6%। এখন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এই কেন্দ্রে সংখ্যালঘু ভোট কত, এই কেন্দ্রের সংখ্যালঘু ভোট হচ্ছে 52%, আর তফসিলি জাতির ভোট 13.2%। এখন প্রতিবার অধীরবাবু এই যে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশকে নিয়ে তার ঝোলায় এবং তফসিলি জাতিদের ভোটটাকেও বগলদাবা করে সাধারণ কিছু ভোট নিয়ে তিনি জিততেন। চিত্র কিন্তু বদলেছে, এবং এই আমারই করা একটি ওপিনিয়ন পোলে আমি প্রথমে বলেছিলাম যে এই কেন্দ্রের সম্ভাবনা হচ্ছে অধীর চৌধুরীর জেতার, কিন্তু দিন যত যাচ্ছে দেখা যাচ্ছে যেটা অত্যন্ত পরিষ্কার যে সেখানে তৃণমূল কংগ্রেস, তার যিনি নেতা ওই জেলার অপূর্ব সরকার, এই অপূর্ব সরকার অ্যাকচুয়ালি কান্দির বিধায়কও বটে। এই অপূর্ব সরকার, যার ডাকনাম হচ্ছেন ডেভিড, তিনি ছিলেন একসময় অধীর চৌধুরীর রাইট হ্যান্ড। তিনি কিন্তু এখানে কংগ্রেসের সংগঠনকে ভেঙে চুরমার করে দিয়েছেন, এবং আপনারা বিশ্বাস করুন আর না করুন, আমি বলছি কারুকে তোয়াজ করার জন্য আমি বলছি না, কারুকে অসন্তুষ্ট করার জন্য বলছি না। বহরমপুরে যদি আপনাদের কোনো পরিচিত থাকে বা বহরমপুরের কোনো দর্শক যদি দেখেন, একটু ভালো করে আপনারা জানার চেষ্টা করবেন, যেটা সূত্রের খবর, সেটা হচ্ছে যে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বুথে এবারে তো কংগ্রেস এবং বাম, তাদের বিশেষ করে কংগ্রেস এবং সিপিএমের আসন সমঝোতা হয়েছে, তো প্রত্যেকটা বুথে কিন্তু এজেন্ট দেওয়ার মতন অবস্থায় তারা নেই। এখন ভোটটা কন্ট্রোল করাটাই বড়। বিজেপি প্রত্যেকটা বুথেই কিন্তু এজেন্ট দিতে পারবে, সেই অবস্থা বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে তারা তৈরি করে ফেলেছে। কারণ বহরমপুরে তাদের এমএলএ থাকা ছাড়াও 2টো বিধানসভা কেন্দ্র, একটা হচ্ছে বেলডাঙ্গা এবং আরেকটা হচ্ছে বড়োয়া বিধানসভা কেন্দ্র। এই বেলডাঙ্গা এবং বড়োয়া বিধানসভা কেন্দ্রে সেখানে কিন্তু বিজেপি তার প্রভাবটাকে দিনের পর দিন বাড়িয়ে চলেছে। এবং সবথেকে বড় কথা এখানে যে বিজেপি আর একটা কাজ অত্যন্ত সূক্ষ্মভাবে করেছে, সাম্প্রদায়িক মেরুকরণটা, যেটা এই রামনবমীকে কেন্দ্র করে শক্তিপুর অঞ্চলে, যেখানে আপনার ওই হুমায়ুন কবিরের বাড়ি, তার কাছেই এই শক্তিপুরে একটি ঘটনা ঘটে, যেটাকে কেন্দ্র করে সেখানে কিন্তু বিভাজনটা স্পষ্ট হয়েছে, এবং সেই বিভাজনটাকে গোটা জেলার মধ্যেই, শুধু বহরমপুর কেন্দ্র না, গোটা জেলার মধ্যেই এটাকে রাজনীতি হিসাবে ধর্মীয় মেরুকরণের দিক থেকে বিজেপি অত্যন্ত সূক্ষ্মভাবে কাজে লাগাচ্ছে। এখন তাহলে কি দাঁড়াচ্ছে? এবং আমরা দেখলাম যে অধীর চৌধুরী যে এককালের রবিনহুড, তার সামনে দাঁড়িয়ে কথা বলার মানুষের সাহস ছিল না, তিনি শেষ কথা বলতেন বহরমপুরে। এই সাম্প্রতিককালেও আমরা দেখলাম বেশ কয়েকটি ঘটনায় অধীর চৌধুরীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, কোথাও গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, কোথাও দূর হটো স্লোগান শুনতে হয়েছে, এবং অধীর চৌধুরীও মেজাজ হারিয়ে তাদের ওপরে গায়ে হাত অবধি তুলেছেন, এবং অধীর চৌধুরীকেও ধাক্কা মেরেছে ওই বহরমপুরের বুকে। এই ঘটনাও কিন্তু দেখা দিয়েছে। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে মুসলিম যে ভোট ব্যাঙ্কটা ছিল অধীরবাবুর দিকে, সেই ভোট ব্যাঙ্কটা পুরোটা কিন্তু থাকবে না এইবারের ভোটে, কারণ সেখানে তৃণমূল
সারা রাজ্যের মধ্যে যাই চিত্র থাক না কেন, এই মুসলিম প্রধান এইসব কেন্দ্রে তৃণমূল কিন্তু মুসলিমদেরকে এখনও সিএ জুজু দেখিয়ে, এনআরসি জুজু দেখিয়ে একটা কাছে টানার চেষ্টা করছে। সেই মুসলিম ভোট যে পরিমাণে অধীরবাবু পেতেন সেই পরিমাণে কিন্তু এবারে পাবেন না। বিজেপির ঝুলিতেও মুসলিমদের একটি অংশের ভোট কিন্তু এবারে যাবে। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে এখানে অধীর চৌধুরীকে ম্যান মার্কিং করে চলছে তৃণমূল। এক নম্বর হচ্ছে কাদির ডেভিড অর্থাৎ অপূর্ব সরকার, আর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, এরা কিন্তু ম্যান মার্কিং করে চলছেন। অধীর যেখানে সভা করছেন এরা পাল্টা সভা করছে, অধীর যেখানে মিছিল করছেন এরা পাল্টা মিছিল করছে, এবং বুথগুলোকে সেইভাবেই দুর্গ বানিয়ে ফেলার একটা চেষ্টা করছে। পাশাপাশি বিজেপিও বসে নেই, বিজেপির সঙ্গেও বেশ কয়েকবার অধীরবাবুর সংঘাত হয়েছে। অর্থাৎ বিজেপি এখন চাইছে এখানে শিডিউল কাস্ট যে ভোটটা আছে তার উপরে বিজেপির একটা প্রভাব বাড়িয়ে তুলেছে। এই শিডিউল কাস্ট ভোট এবং জেনারেল যে ভোট অর্থাৎ সংখ্যাগুরুর যে ভোট, সেই ভোটের একটা বড় অংশ বিজেপি তাদের করায়ত্ত করার চেষ্টা করছে। সুতরাং এইবারে দাঁড়িয়ে সর্বশেষ এখনো পর্যন্ত পাওয়া খবরে যেটা বলা যাচ্ছে, ভোটের দিন বিক্ষিপ্ত অশান্তির চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। এই সারা রাজ্য জুড়ে তাদের যে অপশাসন, তাদের যে দুর্নীতি, সেইটাকে ঢাকবার জন্য আজকে গায়ের জোরের তারা পেশি শক্তির তারা ব্যবহার করার চেষ্টা করবে। অধীর চৌধুরী আজকে সেই অবস্থা নেই যে রুখে দাঁড়িয়ে প্রতিরোধ করার, এবং সেখানে দাঁড়িয়ে তলে তলে বিজেপি কিন্তু তার সংগঠনটাকে এতটাই মজবুত করে ফেলেছে যে বলা যায় না যে এই ত্রিমুখী লড়াইতে শেষ পর্যন্ত কে জিতবেন। তবে এটা স্পষ্ট করে বলা যায় যে এক কথায় বলা যায় না অধীর চৌধুরী জিতবেন। যদি এই তিনজন প্রার্থীর মধ্যে যেই জিতুন না কেন খুব অল্প মার্জিনে জিতবেন, এইটুকু আপনাদের কাছে আমি অক্লেশে বলতে পারি। তো আপনাদের এই রিপোর্ট যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, এবং আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এইটুকু আপনাদের কাছে বলে আজকের মতন শেষ করছি। নমস্কার।